শুরুতেই বিধিবদ্ধ সতর্কীকরণ। আগামী 1 ঘন্টায় আজ যা বলবো তা কোনো দলের অন্ধভক্তদের বা ঘৃণার কারবারিদের একটুও পছন্দ হবে না। দেখুন, হালি শহরে যে ঘটনাটা ঘটেছে সেটা ভয়ঙ্কর এবং চূড়ান্ত মানবতা বিরোধী। শুধু এই রাজ্য বা এই দেশের প্রেক্ষিতে নয়, গোটা পৃথিবীর সমস্ত নিরিখেই কাস্টোডিয়াল ডেথ, লক আপ ডেথ বা পুলিশ হেফাজতে মৃত্যু মানবতার প্রতি অপরাধ এবং চরম অগণতান্ত্রিক। কাজেই ময়নাতদন্তের রিপোর্ট আসার আগেই মুখ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রী যে হালিশহর থানার তদন্তকারী অফিসারকে সাসপেন্ড করেছেন এবং আইসিকে ক্লোজ করেছেন, তা অত্যন্ত সঠিক এবং ন্যায্য কাজ হয়েছে। ঠিক যেমন বিরোধী নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে যাওয়াটা গতকাল অত্যন্ত সঠিক এবং ন্যায্য কাজ ছিল, একেবারে জোর গলায় বলছি। আর এই ন্যায্য কাজটা মুখ্যমন্ত্রী থাকার সময় মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলের কোনো কর্মীর মৃত্যুতে একবারও করেননি, এটাও জোর গলাতেই বলছি। একই সঙ্গে বলছি, পুলিশের সামনে হামলার ঘটনাকে জনরোষ বলার প্রবণতা গণতন্ত্রে ভয়ঙ্কর। আগেও বলেছি, এখনও বলছি। দেখুন, বিরোধী নেতানেত্রীর কনভয় হামলা যে এ রাজ্যের একটা কুৎসিত রাজনৈতিক সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে, এ কথা গত 20 বছরে, গত 21 বছরে, গত 2 দশকে বহুবার আমি বলেছি। বিরোধী দলনেতা থাকাকালীন 30 বার শুভেন্দু অধিকারীর কনভয় হামলা হয়েছে। গত বছর এই অগাস্ট মাসে কোচবিহারের খাগড়াবাড়িতে শুভেন্দু অধিকারীর কনভয়ে যে হামলা হয়, একাধিক গাড়ির কাঁচ পাথরে চুরমার হয়ে যায়। তখনও আমরা এই একই কথা বলেছিলাম রাজনৈতিক সংস্কৃতি নিয়ে, বলেছিলাম নগর পুড়লে দেবালয় কি এড়ায়? আজ দেখা যাচ্ছে এড়ায় না। দেখুন সেদিন কি বলেছিলাম। আমি বলছি, ব্যক্তির থেকে যদি আরও বড় ছবিটাকে করি, যে ধরুন এই কনভয় হামলা, কালো পতাকা, কনভয়কে আক্রমণ করা, বিরোধী দলনেতা বা যে কোনো রাজনীতিবিদকে আক্রমণ করা, আমি বলছি এতে পুলিশের অংশ তো অবশ্যই আছে, কিন্তু আরও বড় করে যেটা আছে সেটা হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি। আমি আরও বিস্তারিতভাবে কেন বারবার আমি রাজনৈতিক সংস্কৃতিতে জোর দিচ্ছি, কিভাবে বছরের পর বছর ধরে এই খারাপ রাজনৈতিক সংস্কৃতি জাঁকিয়ে বসেছে আমাদের এই রাজ্যে, তাতে আসবো। কিন্তু তার আগে পুলিশের ভূমিকা আবার বলছি, যে যেহেতু ঘোষিত কর্মসূচি এবং নির্দিষ্ট করে দিয়েছে আদালত রুট, শুধু তাই নয়, কজন এসপির সঙ্গে দেখা করতে পারবেন, যে শুভেন্দু অধিকারী ছাড়া আর মাত্র 4 জন, অর্থাৎ শুভেন্দু অধিকারীকে নিয়ে মাত্র 5 জন দেখা করতে পারবেন, এটাও আদালতের নির্দিষ্ট করা। সেই ঘোষিত কর্মসূচিতে কেন ঝঞ্ঝাট হবে? আর এই সংস্কৃতি যদি জাঁকিয়ে বসে এখনই, তার মানে সেটা ওই প্রবাদটা আছে না, যে নগর পুড়িলে দেবালয় কি এড়ায়, তো সেই রকম দেবালয় কি এড়াতে পারে যদি এখন থেকে আগুনটা ইচ্ছাকৃতভাবে লাগিয়ে দেয়া হয়, অথবা আগুন লাগার পর ইচ্ছাকৃতভাবে নীরব থাকা যায় যে আগুনটা নেভানোর প্রয়োজন নেই, যাক জ্বলুক না। সেদিন শুভেন্দু অধিকারীর কনভয় হামলা নিয়ে যা বলেছিলাম, আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় হামলা নিয়ে একই কথা বলেছি। এবার দেখাবো 2018 সালে 6 ডিসেম্বর কোচবিহারের সিতাইতে দিলীপ ঘোষের কনভয়ে ভয়ঙ্কর হামলা হয়েছিল। দিলীপ ঘোষ লাইভে এই অনুষ্ঠানে বসেও ছিলেন। দেখুন সেই দিন কি বলেছিলাম আমরা, 2018। দিলীপবাবু, আমার শেষ প্রশ্ন, আজকে সিতাইয়ের ঘটনা, কিছু ফুটেজও আমরা দেখেছি, আপনার গাড়িতে হামলার অভিযোগ, একেবারে পরিষ্কার, জানলার কাঁচ ইত্যাদি ভেঙে দেওয়া হচ্ছে। আপনার মুখ থেকে ঘটনাটা জানতে চাইবো এবং সেই মুহূর্তে প্রশাসনের ভূমিকা। দেখুন, একটা সাধারণ প্রোগ্রাম ছিল, সেটা হচ্ছে আর ঠাকুর পঞ্চানন বর্মা জন্মভিটেতে আমি তাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য যাচ্ছিলাম। আর সেই সময় সিতাই মোড়েতে আমাদের উপরে হঠাৎ আক্রমণ হয়। মজার ব্যাপার, পুলিশ এবং গুন্ডা, সিভিক পুলিশ এবং যারা লাঠি দিয়ে ভাঙলো, সবাই একই পোশাক পরে আছে। আপনি ভিডিও দেখুন, তার থেকে হঠাৎ আক্রমণ করে আমাদের গাড়িগুলো ভাঙা হলো, মারা হলো। তো পুলিশ গুন্ডার মধ্যে আর পার্থক্য করা যাচ্ছে না, বিশ্বাসও করা যাচ্ছে না। আর আমার উপরে এটা প্রথমবার আক্রমণ হয়নি, সেটা নিয়ে 9বার হামলা হলো। আপনাকে আমি সরাসরি প্রতিক্রিয়ার জন্য দেবনারায়ণ বাবুর কাছে আসবো। আমার প্রথম প্রশ্ন, যে প্রশাসন কি করছিল? গাড়িতে ভাঙচুর হচ্ছে, আপনি দেখবেন ফুটেজে যে পুলিশ কার্যত আছে, ক্যামেরাতে দেখা যাচ্ছে, মনে হচ্ছে যারা গাড়ি ভাঙছে তাদের প্রোটেকশন দিচ্ছেন। এ কি প্রশাসনের ভূমিকা? কি আশ্চর্য! দেখুন, এই একই ছবি গতকালের হামলাতেও দেখতে পাচ্ছি। বুঝতেই পারছেন, শাসক বদল হয়েছে, শাসক আর বিরোধীর ঝান্ডার রং বদল হয়েছে, কিন্তু রাজনৈতিক সংস্কৃতিটা একই রয়ে গেছে। কিন্তু আমাদের বক্তব্য এবং অবস্থানের একটুও বদল হয়নি। আমি প্রথমে জয়ন্তর কাছে আসব।
দেখুন, যে জিনিস বারবার পরিবর্তনের আগে আমাদের দেখতে হয়েছে, মানে এই 26-এর পরিবর্তনের কথা বলছি, আপনাদের দেখাতে হয়েছে যে জিনিস, আর সব থেকে বেশিবার যে অন্যায়টা করা হয়েছে বিজেপির সঙ্গে, সেই বিজেপি যখন শাসন ক্ষমতায় তখনও সেই একই জিনিস কেন দেখতে হবে? এই প্রশ্ন দিয়ে আজ অনুষ্ঠান শুরু করবো জয়ন্ত। প্রথমে বলবো, এ তো ডটার ইন ল মাদার ইন ল সিনড্রোম। যে পুত্রবধূ অত্যাচারিতা হন তিনি আবার শাশুড়ি হয়ে অত্যাচার করেন তার পুত্রবধূর ওপরে, অর্থাৎ এটা তো আমরা দেখেই এসেছি। এবার তোমাকে বলি, তোমার প্রশ্নের দুটো পার্টেরই আমি নিন্দে করব। এক, পুলিশ কাস্টাডিতে মৃত্যু, তার তদন্ত হওয়া প্রয়োজন, উপযুক্ত তদন্ত হতে হবে। এবং আমরা অনেক সময় বলে থাকি, আমি যদি মামলা করতাম ডিফেন্সের হয়ে, যে পুলিশ আবার পুলিশের বিরুদ্ধে কবে মামলা করে বা কবে তদন্ত করে নিরপেক্ষ, সিআইডি দাও, সিবিআই দাও, আমরা এরকম বলতাম। দেখো, কাস্টোডিয়াল মৃত্যুর কোনো ক্ষমা নেই, কোনো জাস্টিফিকেশন হয় না। যে পুলিশকে আমরা দেখি থানায় বসে 498A মামলায় দর নির্ধারণ করছে চার্জশিট দেওয়ার জন্য, সেই পুলিশই আবার মারছে। যদি কাস্টোডিয়াল ডেথে মৃত্যু হয়ে থাকে তাহলে তা ভয়ঙ্কর হবে, তার পরিণামও ভয়ঙ্কর হোক, ভয়ঙ্কর সাজা হোক। এবার পরের প্রশ্ন, পরের উত্তর, যেভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কালকে হালিশহরে আক্রমণ করা হলো, আমি তারও নিন্দে করব। যে প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার কর্তব্য তার দলের কর্মী মারা গেছেন দেখতে যাওয়া, এটার মধ্যে কোনো অন্যায় নেই, কোনো ইমমরাল, ইল্লিগাল, আনএথিক্যাল কিছু নেই। এবার এটাই স্বাভাবিক এবং গণতন্ত্রে এটাই স্বাভাবিক ঘটনা। এবার আমি বলি, এটাকে যদি আমি একটু উল্টো করে দেখি, দুটো মৃত্যু, একটা বারুইপুরে না সোনারপুরে, যেখানে তার অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলেন, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাইরে বেরোতে পারছিলেন না, বেশ কয়েকদিন ভোটের ফল বেরোবার পর বেরোননি, তাকে যেন ভাসিয়ে তোলা হলো, তাকে যেন একটা সুযোগ করে দেওয়া হলো, আবার তিনি মিডিয়ায় চলে এলেন। তিনি, আমি বলবো, ঔদ্ধত্যপূর্ণ একের পর এক বক্তব্য রেখেছেন, অর্থাৎ তিনি একটুও টসকাননি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.